জীবন একটা চকলেটের বাক্সের মতো। আপনি কখনোই জানেন না পরের স্বাদটা কেমন হবে। আজকে আমরা ফরেস্ট গাম নামের একজন বোকাশোকা মানুষের গল্প জানবো, যেই বোকাশোকা মানুষটা তার জীবনে প্রায় সবকিছুই অর্জন করতে পেরেছিল। তো হেই, আমি চন্দন। আজকে আমরা ফরেস্ট গাম মুভিটা সম্পূর্ণ এক্সপ্লেইন করব, যে গল্পটা তোমাদের হৃদয় স্পর্শ করবে। মুভির শুরুতেই একটি পাখির পালক ধীরে ধীরে নিচে নেমে আসে আর গিয়ে ফরেস্ট গাম্পের পায়ের কাছে পড়ে। মানে এই মানুষটার নাম ফরেস্ট গাম্প, কিন্তু এই পালকটা কোনো সাধারণ পালক ছিল না। এখানে এই পালকটিকে বিশেষ একটা যাত্রার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, যা ফরেস্ট গাম্প মানে এই মানুষটা তার জীবনে অতিক্রম করেছিল। তো এক ভদ্র মহিলা ফরেস্টের পাশে গিয়ে বসে। ফরেস্ট তার সাথে কথা বলে, তাকে চকলেট খাওয়ার জন্যও বলে, কারণ তার মা সবসময় বলতো মানুষের জীবন চকলেটের বাক্সের মতো, কার জীবনে কি আছে সেটা কেউই জানে না। ফরেস্ট তার চকচকে জুতো দেখে বলে, আরে বাহ, আপনার জুতো দেখে তো মনে হচ্ছে অনেক আরামদায়ক। তারও এরকম একজোড়া জুতো ছিল। তার পা বাঁকা থাকার কারণে লোহার ব্রেস পরতে হতো, যা সেই সময় খুবই বিতর্কিত একটি বিষয় ছিল। তার মা তাকে সাফ সাফ বলে রাখে যে কারো কথায় কান দেওয়ার দরকার নেই, শুধু নিজের মন যেটা বলে সেটা করা উচিত। ফরেস্টের আইকিউ স্কোর ছিল 75, যা খুব কম বলে ধরা হতো। তাই মা তাকে বারবার করে বুঝিয়ে দেয় যে সে অন্য কোনো বাচ্চার চেয়ে আলাদা নয়, সে সবার মতোই। যেহেতু তার আইকিউ স্কোর ছিল অনেক কম, তাই স্কুল প্রিন্সিপাল তাকে ভর্তি নিতে অস্বীকার করে। কিন্তু তার মা হার মানার মানুষ ছিল না। তিনি স্কুলে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন আর শেষ পর্যন্ত ফরেস্টকে স্কুলে ভর্তি নেওয়া হয়। ফরেস্ট ধীরে ধীরে কিছু না কিছু শিখতে থাকে। ফরেস্টের বাড়িতে নানা ধরনের মানুষ ভাড়া থাকতো। যেহেতু তার বাবা বেঁচে নেই, তাই তাদের বাড়িটি ভাড়া দিয়ে যে টাকাটা আসতো সেটা দিয়েই তাদের সংসার চলতো। বাকি অন্যদের মতোই একদিন এক তরুণ ছেলে আসে, যে গিটার বাজাতো আর গান গাইতো। তার নাম ছিল এলভিস প্রেসলি। এলভিস প্রায় ফরেস্টকে গিটার বাজিয়ে গান শোনাতো। তো একদিন সে গান গাচ্ছিল আর ফরেস্ট অদ্ভুতভাবে ডান্স করছিল। এর কিছুদিন পরেই ফরেস্ট এবং তার মা শপিং করতে যায়। সেখানে গিয়ে দেখে যে এলভিস টিভিতে গান গাইছে আর সে অদ্ভুতভাবে ফরেস্টের মতোই ডান্স করছে। সেই এলভিসই পরে এক বিশাল তারকা হয়ে ওঠে। এরপর আসে ফরেস্টের স্কুলের প্রথম দিন। সেদিন ফরেস্টকে কেউ বসতে না দিলেও তার পরিচয় হয় এক মিষ্টি মেয়ের সঙ্গে, যার নাম ছিল জেনি কারান। ফরেস্ট বলে জেনি ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর আর ভালো বন্ধু। গাছে চড়া, মাঠে দৌড়ানো আর আকাশের উড়ন্ত মেঘ দেখা, সবকিছুই তারা একসাথে করত। কিন্তু জেনির জীবন এতটা সহজ ছিল না। সে সবসময় যেন কোনো কিছু থেকে পালিয়ে বেড়াত। সে নিজের বাড়িতে ফিরতে চাইতো না, আর ফরেস্ট সেটা বুঝতে পারতো না। একদিন দৌড়াতে দৌড়াতে ফরেস্টের পায়ের ব্রেস ভেঙে যায়। সেদিন সে বুঝতে পারে সে খুব দ্রুত দৌড়াতে পারে, একেবারে বাতাসের মতো, যেন কেউ তাকে থামাতে পারবে না। আর সেদিনের পর যদি ফরেস্টের কোথাও যেতে ইচ্ছে হতো, সে দৌড়ে চলে যেত। কয়েকদিন পর ফরেস্ট স্কুলে গিয়ে দেখে জেনি আসেনি। সে চিন্তিত হয়ে পড়ে এবং তাকে খুঁজতে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে সে সত্যটা জানতে পারে যে জেনি বাড়িতে ফিরতে কেন ভয় পেত, কেনই বা তার মধ্যে সবসময় একটা অজানা ভয়ে কাজ করত। কারণ তার বাবা ছিল খুবই রাগী, একই সাথে নেশাও করত। তো সেদিন জেনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন ঈশ্বর তাকে পাখি বানিয়ে দেয় আর সে অনেক দূরে উড়ে যেতে পারে। ঈশ্বর তো সেদিন তাকে পাখি বানিয়ে দেয় না, কিন্তু তার বাবার থেকে দূরে থাকার একটা ব্যবস্থা করে দেয়। জেনি তার দিদার বাসায় থাকতে শুরু করে, যেটা মূলত ফরেস্টের বাড়ির কাছেই ছিল। এরপর থেকে ফরেস্ট আর জেনি আরো কাছাকাছি হয়ে যায়। অনেক সময় যখন জেনি ভয় পেত, তখন সে রাতে চুপি চুপি নিজের বাড়ি থেকে বেরিয়ে ফরেস্টের কাছে চলে আসতো। ধীরে ধীরে তারা আরো বড় হতে থাকে আর তাদের বন্ধুত্বটাও বেশ ভালো হতে থাকে। একদিন রাস্তার কিছু বদমাইশ ছেলে ফরেস্টের পিছু করতে থাকে। সে তাদের থেকে দ্রুত দৌড়ে পালিয়ে আসে তার ওই কলেজের ফুটবল মাঠ দিয়ে। ফরেস্ট এত দ্রুত দৌড়ে আসে যে সবাই সেটা দেখে খুবই মুগ্ধ হয়। তারা ফরেস্টকে ইউনিভার্সিটি অফ আলাবামায় পড়াশোনার জন্য একটি স্কলারশিপ দেয়, অর্থাৎ পড়াশোনা আর খেলাধুলার সমস্ত খরচ কলেজই বহন করে। এভাবে ফরেস্ট কলেজের ফুটবল দলের সদস্য হয়ে যায়। সবাই তাকে চিনতে শুরু করে। অপরদিকে জেনি সবসময় একজন গায়িকা হতে চাইতো। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে অনুভূতি আরো গভীর হতে থাকে। ফরেস্ট পড়াশোনা করতো, পাশাপাশি খেলতো। সে এতটাই ভালো ফুটবল খেলতো যে তাকে আমেরিকার ন্যাশনাল ফুটবল টিমে নেওয়া হয়। আর এরকম চলতে চলতে কবে যে তার কলেজ জীবন শেষ হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না। সব ফুটবল খেলোয়াড়ই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার একটা সুযোগ পায়। এরপর সে সেনাবাহিনীতে যোগ দেয়। সেখানে তার পরিচয় হয় এক বিশেষ মানুষের সঙ্গে, যার নাম ছিল বেঞ্জামিন বাফোর্ড ব্লু, যাকে সবাই আদর করে বাবা বলে ডাক। তার স্বপ্ন একটাই ছিল যে সে চিংড়ি মাছের ব্যবসা করবে। তো তাদের ট্রেনিং সেন্টারে ফরেস্ট সবচেয়ে দ্রুত রাইফেল জোড়া লাগানোর একটা রেকর্ডও ভেঙে দেয় আর তার অফিসাররা তার খুব প্রশংসা করে। অন্যদিকে বাবা সবসময় শুধু চিংড়ি মাছের কথাই বলতো, সে জুতা পরিষ্কার করুক বা মেঝে পরিষ্কার করুক,
যে কিভাবে নদী থেকে চিংড়ি মাছ ধরা যায়, কি করলে জালে বেশি মাছ আটকাবে, এই সব। ফরেস্ট তার কথা শোনে। রাতে ফরেস্ট একটা ম্যাগাজিনে জেনির ছবি দেখতে পায়, আর সেও এখন একজন ভালো গায়িকা এটা ফরেস্ট বুঝতে পারে, যার জন্য পাশে একটা কনসার্টে ফরেস্ট জেনিকে দেখতে আসে। সেইখানে জেনিকে কাপড় ছাড়া গান করতে দেখে অবাক হয়ে যায়। তখনই সে লক্ষ্য করে যে কেউ একজন তার সাথে খারাপ আচরণ করছে। সঙ্গে সঙ্গেই ফরেস্ট সেখানে গিয়ে সেটার প্রতিবাদ করে। পরে সে জেনিকে বলে যে তার এসব করা উচিত হয়নি, কিন্তু জেনি রেগে যায় এবং ফরেস্টকে তার জীবনে নাক গলাতে বারণ করে। জেনি যখন রাগ করে চলে যাচ্ছিল, তখন ফরেস্ট তাকে জানায় যে সেনাবাহিনী থেকে তাকে ভিয়েতনামে পাঠানো হচ্ছে যুদ্ধের জন্য। জেনি এখানে তাকে একটা সুন্দর পরামর্শ দেয় যে যদি সে কোনো ঝামেলায় পড়ে, সাহসীপনা না দেখিয়ে সেখান থেকে যেন সে দৌড়ে পালিয়ে যায়। তারপর জেনি চলে যেতে ধরে, আর তখনই ফরেস্ট বলে যে সে তাকে চিঠি লিখে পাঠাবে। তারপর সে তার মায়ের সঙ্গেও দেখা করে। মা তাকে জড়িয়ে ধরে বলে যে তাড়াতাড়ি ফিরে আসিস বাবা, তোকে নিয়ে আমার খুব চিন্তা হয়। এরপর ফরেস্টকে ভিয়েতনামে পাঠানো হয়। এখানেও তার সঙ্গে বাবা ছিল, আর ও সবসময় চিংড়ি মাছের গল্প শোনাতো ফরেস্টকে। এখানে তারা লেফটেন্যান্ট ড্যানের নেতৃত্বে কাজ করবে। লেফটেন্যান্ট ড্যান অনেক অভিজ্ঞ একজন সেনানেতা ছিলেন, কারণ তার পরিবারের অনেকজনই কোনো না কোনো যুদ্ধে মারা গেছে। তো তারা যুদ্ধের ময়দানে যেতে থাকে। কোনো বাধা বিপত্তি তাদেরকে আটকাতে পারে না। ঝড় বৃষ্টির মাঝেও তারা সামনের দিকে এগোতে থাকে। মাঝে মাঝে তারা বিশ্রাম করার কিছু সময় পেত, আর ওই সময়ই ফরেস্ট জেনিকে চিঠি লিখত। তো একদিন হঠাৎ আচমকা তাদের উপর আক্রমণ হয়। তারা কোনোভাবেই নিজেকে ডিফেন্ড করতে পারে না। আর এখানে আমরা দেখতে পাই যে জেনি যেমনটা ফরেস্টকে বলেছিল যে যদি সে কোনো ঝামেলায় পড়ে, সাহসীপনা না দেখিয়ে সেখান থেকে যেন দৌড়ে পালিয়ে যায়। ফরেস্ট খুব দ্রুত দৌড়াতে পারত, যার জন্যই তো সে ফুটবল টিমে চান্স পেয়েছিল। আর এখানেও সে এমন দ্রুত দৌড়ায় যে সবাইকে পেছনে ফেলে সে সামনে এগিয়ে যায়। তারপর হঠাৎ তার মনে হয় যে তার প্রিয় বন্ধু বাবা পেছনে রয়ে গেছে, যার জন্য সে তাকে আনতে আবার ছুটে যায়। কিন্তু প্রথমবার সে তাকে দেখতে পায় না, বরং অন্য একজনকে খুঁজে পায়, যার জন্য সে তাকে নিয়ে আসে। তারপর তাকে রেখে আবার বাবাকে খুঁজতে যায়। আবার সে অন্যজনকে পায়। এভাবে সে বাবাকে খুঁজতে গিয়ে অনেকজনকেই নিয়ে আসে। লেফটেন্যান্ট ড্যানকেও সে নিয়ে আসে, যার দুটো পা খুব ভয়ানকভাবে জখম হয়। সে এই যুদ্ধে মরে যাওয়াটাই সম্মানের মনে করছিল, যার জন্য সে আসতে চাচ্ছিল না। কিন্তু ফরেস্ট তাকে জোর করে নিরাপদ স্থানে নিয়ে আসে। তারপর সে বাবাকেও খুঁজে পায়, কিন্তু সে এতটাই জখম ছিল যে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর বেঁচে থাকা সব যোদ্ধাদেরকে হসপিটালে নেওয়া হয়। লেফটেন্যান্ট ড্যানের দুটো পা কেটে বাদ দিতে হয়। তার খুব আফসোস হয়, যার জন্য একদিন রাতে সে ফরেস্টের উপর সব রাগ ঝেড়ে দেয়। এভাবে পঙ্গুর মতো বেঁচে না থেকে যুদ্ধে মারা গেলেই সেটা তার জন্য অনেক সম্মানের হতো। ফরেস্ট তার কষ্টটা ফিল করতে পারে। একদিন ফরেস্টকে একজন সেনা পিংপং খেলতে ডাক দেয়, কিন্তু সে পিংপং এর আগে কখনো খেলেনি, যার জন্য সে জানায় যে এই খেলাটা সে জানে না। সেই সেনা তাকে শুধুমাত্র পিং বলের উপর দৃষ্টি রাখতে বলে, আর তাতেই ফরেস্ট খুব সুন্দর খেলতে থাকে। সে একা একাই ঘন্টার পর ঘন্টা খেলে, একটুও না থেমে। তার পরিশ্রমের ফলও মেলে। অল্প সময়ের মধ্যেই সে খুব ভালো একজন খেলোয়াড় হয়ে ওঠে। কয়েকদিন পরে ফরেস্ট একটি বড় খবর পায় যে তাকে মেডেল অফ অনার দেওয়া হবে, যা আমেরিকার সর্বোচ্চ বীরত্বের পুরস্কার। ফরেস্ট যখন এই খবরটি লেফটেন্যান্ট ড্যানকে জানাতে যায়, তখন সে জানতে পারে যে ড্যানকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর 2 সপ্তাহ পরে ফরেস্ট ভিয়েতনাম ছেড়ে নিজ দেশে চলে আসে। সেই সম্মানের সাথে মেডেল অফ অনার গ্রহণ করে। এরপর ফরেস্ট জেনির সাথেও দেখা করে। তারপর পুরো রাত তারা একসাথে হাঁটে, গল্প করে, জীবনের নানা কথা বলে। সে জেনিকে জানায় যে সে তার বয়ফ্রেন্ড হতে চায়, কিন্তু জেনি এতে কোনো রিয়াকশন দেখায় না। ফরেস্ট ধীরে ধীরে পিংপং খেলায় এতটাই দক্ষ হয়ে ওঠে যে তার খেলার দক্ষতা তাকে অনেক দূরে নিয়ে যায়, এত দূর যতটা সে কখনো কল্পনাও করেনি। সে চীনের মতো বড় দেশের খেলোয়াড়দের সঙ্গে খেলে এবং তাদের সাথেও জিতে যায়। সে এক প্রকার ন্যাশনাল সেলিব্রিটি হয়ে যায়। সে ড্যানের সাথেও দেখা করে। ড্যান আর আগের মতো নেই। সে এখন মদ খেতে শুরু করেছে, সবসময় রাগ আর দুঃখে ডুবে থাকে। নিজের 2 পা হারানোর বেদনা তাকে ভীষণ কষ্ট দেয় এবং সে সরকারের উপর খুবই ক্ষুব্ধ। ফরেস্ট তাকে তার ইচ্ছার কথা জানায় যে সে নদীতে চিংড়ি মাছ ধরার বিজনেস করবে, কারণ এটা ছিল বাবার স্বপ্ন আর সে সেটা মন থেকে পূরণ করতে চায়। ড্যানও এখানে তার সাথে থাকতে চায়। এরপর আর্মিতে ফরেস্টের সার্ভিস শেষ হয়। সেই সম্মানের সঙ্গে ছুটি পেয়ে আবার নিজের গ্রাম গ্রিনবাওয়ে ফিরে আসে। এখানে সে একটি পিংপং কোম্পানির প্রচার শুরু করে এবং সেখান থেকে পাওয়া টাকা দিয়ে নিজের একটি চিংড়ি ধরার নৌকা শ্রিম বোট কিনে নেয়। সে তার মৃত প্রিয় বন্ধু বাবার পরিবারের সাথেও দেখা করে। একই সাথে বাবার কবরের সামনে গিয়েও সে তাকে সম্মান জানায় এবং তার স্বপ্ন পূরণ করার কথা বলে। তারপর সে ড্যানকে নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ে। এরপর সব বদলে যায়। তারা এত চিংড়ি পেতে শুরু করে যে একটি বড় কোম্পানি খুলে ফেলে, যার নাম বাবা গাম শ্রিম কোম্পানি। ফরেস্ট এবং লেফটেন্যান্ট ড্যান এখন এই ব্যবসারই অংশীদার হয়ে যায়। একদিন ড্যান ফরেস্টের দিকে তাকিয়ে জীবনে প্রথমবার
বলে, ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে ফরেস্ট, ধন্যবাদ। ফরেস্ট এখন এক বড় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। সে তার টাকা কিছু নতুন প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ করে, যার মধ্যে একটি ছিল অ্যাপল। কিন্তু ফরেস্টের মনে হয় এটা বুঝি কোনো ফল বিক্রির কোম্পানি। সে কল্পনাও করতে পারে না যে একদিন সে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। কিন্তু ফরেস্টের কাছে টাকা কখনোই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল না। সে তার উপার্জনের অর্ধেক অংশ বুকবার বাবার পরিবারের হাতে তুলে দেয় সেই বন্ধুর স্মৃতিতে, যার কারণে সে চিংড়ি ধরার কাজ শুরু করেছিল। তারপর সে আবার গ্রিনবোতে ফিরে আসে নিজের মায়ের দেখাশোনা করার জন্য। তার মা তখন ক্যান্সারের মতো একটা ভয়ঙ্কর রোগের সঙ্গে লড়াই করছিল। অল্প কিছুদিন পর তার মা পৃথিবীকে বিদায় জানিয়ে চলে যায়। তার সব কষ্ট, সব রাগ একসঙ্গে বেরিয়ে আসে। তার মাঝে মাঝে জেনির কথা মনে পড়তো। ঠিক সেই সময় ফরেস্ট তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু জেনি না করে দেয় আর ফরেস্টের হৃদয়ে ভেঙে যায়। তবুও তারা সেই রাতটা একসাথে কাটায়। পরের দিন সকালে যখন ফরেস্ট ঘুম থেকে ওঠে, দেখে যে জেনি আবার তাকে ছেড়ে চলে গেছে। ফরেস্ট পুরোপুরি ভেঙে পড়ে। তারপর সে কিছু না ভেবেই দৌড়াতে শুরু করে। শুধু দৌড়াতেই থাকে, না কোনো গন্তব্য, না কোনো কারণ। দিন, সপ্তাহ, মাস কেটে যায় আর ফরেস্ট শুধু দৌড়াতেই থাকে। কখনো পাহাড়ের মাঝে, কখনো মরুভূমিতে, কখনো আবার সমুদ্রের তীরে। ধীরে ধীরে মানুষও তার পেছনে দৌড়াতে শুরু করে। তার আশা, তার জেদ থেকে অনুপ্রেরণা নিতে থাকে। কেউ তাকে মহান মনে করে, কেউ ঈশ্বর, আবার কেউ আশার এক আলো। 3.5 বছর দৌড়ানোর পর একদিন সে হঠাৎ থেমে যায়। সবাই ভাবতে থাকে যে এবার কি হবে। ফরেস্ট শুধু বলে, এখন আমি ক্লান্ত, এখন আমি বাড়ি যেতে চাই। গ্রিনবোতে ফিরে আসার কিছুদিন পর ফরেস্ট জেনির একটি চিঠি পায়। জেনি তাকে দেখা করতে ডাকে, আর সেই কারণেই ফরেস্ট সেই বেঞ্চে বসে এক অচেনা মানুষকে নিজের গল্প শোনাচ্ছিল, যেটা মূলত আমরা মুভি শুরুর প্রথমে দেখেছিলাম। বেঞ্চের পাশে বসে থাকা এক মহিলা তাকে জানায় যে জেনির বাড়ি আর খুব বেশি দূরে নয়। ফরেস্ট এক মুহূর্ত নষ্ট না করে সেখানে দৌড়ে যায়। সে দরজায় কড়া নাড়ে আর জেনি দরজা খুলে দেয়। ফরেস্ট একটি ছোট ছেলেকে দেখতে পায়, যার নাম ফরেস্ট গাম জুনিয়র। সে দেখতে একেবারেই ফরেস্টের মতোই। জেনি তাকে জানায় এই ছেলেটি তারই ছেলে। আর এটা শোনার পর প্রথমে ফরেস্ট পুরোপুরি অবাক হয়ে যায়, তারপর আনন্দে ভরে ওঠে। বাবা আর ছেলের মধ্যে এক বিশেষ সম্পর্ক গড়ে উঠতে থাকে। তারা একসঙ্গে সময় কাটায়। কিন্তু জেনির শরীরের অবস্থা খুব খারাপ হতে শুরু করে। সে জানায় তার এমন একটি ভাইরাস হয়েছে যার কোনো চিকিৎসা ডাক্তারের কাছে নেই। ফরেস্ট তখন জেনি আর তাদের ছেলেকে নিয়ে গ্রিনবোতে চলে আসে। তারপর তারা খুব সাধারণ কিন্তু সুন্দর একটা অনুষ্ঠানে বিয়ে করে। 1 বছর পরে জেনি এই পৃথিবীকে বিদায় জানায়। ফরেস্টের হৃদয় আবারও ভেঙে যায়, তবুও সে নিজেকে সামলে নেয়, কারণ তার মা মৃত্যুর আগে বলে গিয়েছিল যে মৃত্যু জীবনেরই অংশ। এখন তার ছেলেই তার পুরো পৃথিবী। সে নিজের ছেলের সঙ্গে অনেক সময় কাটায়। ঠিক যেমন একজন ভালো বাবা হওয়া উচিত, ফরেস্ট তেমনই করে। সে তার ছেলেকে স্কুলে ভর্তি করে দেয়, যে স্কুলটায় সে একসময় নিজে পড়তো। তারপর সে তার ছেলের স্কুল থেকে ফেরার জন্য অপেক্ষা করতে থাকে। আর তখনই তার পায়ের নিচ থেকে সেই পাখির পালকটি উড়ে যায়, যেটা মুভির শুরুর প্রথমে দেখানো হয়েছিল, যেটা আমাদের মনে করিয়ে দেয় জীবন একটা চকলেটের বাক্সের মতো। আপনি কখনোই জানেন না পরের স্বাদটা কেমন হবে। তো এই ছিল ফরেস্ট গাম মুভির গল্প। আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পে।